আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার উইথ নাজিম শোতে আপনাদেরকে আমন্ত্রণ। আয়ন টিভি 782, ফেসবুক, ইউটিউব সহ যারা লাইভ স্ট্রিমিংয়ে আমাদের সাথে আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের গেস্ট হচ্ছেন বাংলাদেশের গর্ব, আমাদের ব্রিটিশ বাঙালিদের মধ্যে বিকন অফ হোপ প্রফেসর ওসামা খান আমাদের সাথে এসছেন। উনি প্রথম Bangladeshi university leader, one of the top university leaders among all British Bangladeshis, first British Bangladeshi to be a deputy vice chancellor of a British university. So আমরা ওসামা খানকে পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত। ওসামা ভাই, তো আমি I'll welcome you to start the first phase of your life, your formation and foundation years of your life. নাজিম, অসংখ্য ধন্যবাদ আয়ন টিভি আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সত্যি কথা বলতে নিজেকে একজন শিক্ষক হিসাবে পরিচয় দেই। জীবন শুরু হয়েছে বাংলাদেশে, অবশ্যই লাইক মেনি অফ আওয়ার ভিউয়ার্স। আমি এই দেশে একজন ইমিগ্রেন্ট। 2000 সালে এদেশে এসেছিলাম 1 বছরে একটা মাস্টার্স করার জন্য। কখনো চিন্তাও করিনি যে 25 বছর পার হয়ে যাবে আর আমি লন্ডনের একটা স্টুডিওতে বসে আপনার মতো একজন এডুকেশনিস্টের সাথে এই আলোচনাটা করব। সত্যি কথা বলতে আমি এই দেশে এসেছি প্রিটি মাচ ওই এমফিলটা করার জন্যই। অ্যান্ড দেন ওয়ান ইভেন্ট টু অ্যানাদার ইভেন্ট, এভরিথিং জাস্ট স্টার্টেড টু ফল ইন প্লেস। আমার জন্ম লিবিয়াতে। আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন। উনি 70-এর দশকে স্বাধীনতার পরে লিবিয়াতে পোস্টেড ছিলেন। বাংলাদেশ এবং লিবিয়ার মধ্যে তখন একটা খুব আন্তরিক সম্পর্ক ছিল এবং ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা গভর্নমেন্ট থেকে ওই দেশে পাঠানো হতো তাদের দেশের উন্নতির জন্য। সেই সময় আমার ওখানে জন্ম। আমার কোনো স্মৃতি নেই লিবিয়ার, অনেক ছবি আছে বাসায় যেগুলো দেখেছি যে আমরা হয়তো বা মেডিটেরিয়ান কোনো হলিডেতে যাচ্ছি বা লিবিয়ার কোনো মরুভূমিতে আছি, ওই ছবিটুকুই আছে, আমার মেমোরিতে কোনো কিছু নেই। সো যদিও আমার জন্ম নর্থ আফ্রিকাতে, আমি নিজেকে ছোটোবেলা থেকে বাংলাদেশেই চিন্তা করে থাকি। বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে বড় হয়েছে, যদিও আমার দেশের বাড়ি যশোর, কিন্তু আমরা চিটাগাংয়ে বড় হয়েছি, যশোরে বড় হয়েছি, ঢাকাতে বড় হয়েছি, কুমিল্লায় বড় হয়েছি। ছোটোবেলা থেকেই লেখাপড়ার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। আমি বলবো যে আই এম ওয়ান অফ দোজ গিকি স্টুডেন্টস হু অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি। অল মাই ফ্রেন্ডস ফ্রম চাইল্ডহুড রিমেম্বার্স মি অ্যাজ সামওয়ান হু ইজ কোয়াইট গিকি। বাট আরেকটা জিনিস আমার মধ্যে ছোটোবেলা থেকে ছিল, যেটা আমি বাবা মা পারিপার্শ্বিকতা থেকে পেয়েছি, সেটা হচ্ছে আমি মানুষের সাথে কথা বলে এবং মানুষের সাথে ইন্টারাক্ট করে অনেক আনন্দ পাই। ছোটোবেলা থেকেই আমি খুব সোশ্যাবল একজন ছেলে ছিলাম। এখনও খুব সোশ্যাবল মানুষ হিসেবে আমি পরিচিত আমার বন্ধু বান্ধব বা আমার কলিগদের মাঝে। তো কথার মাঝখানে, এই গল্পের মাঝখানে আমি একটা জিনিস বলতে চাই যে সবাই যে পৃথিবীতে সোশ্যাবল হবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা কিছু মানুষ ইন্ট্রোভার্টেড, কিছু মানুষ এক্সট্রোভার্টেড। আমাদের দর্শকরা যারা আমাদের এই আলোচনাটা শুনছেন বা শুনবেন আগামীতে, আমি তাদের প্রতি বলবো যে whether you are introverted or extroverted, learning the art of interacting with people is a fundamental skill. মানুষকে বুঝতে পারা, মানুষের সম্পর্কে জানতে পারা, তাদের সম্পর্কে কিউরিওসিটি থাকা এবং তাদের সাথে যত পরিমাণই মতবিরোধ থাকুক না কেন সেই মতামতটাকে গ্রহণ করতে পারা আমার কাছে মনে হয় ক্যারিয়ার বিল্ড করার জন্য বা যে কোনো প্রফেশনে সাকসেসফুল হওয়ার জন্য একটা বিশাল উপাদান। এটা থাকতেই হবে। এর জন্য আমি আমার বাবা মা, আমার বড় 2 বোন, আমার এক ছোট ভাই এবং আমার পারিপার্শ্বিকতাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের আদলে, তাদের পারিপার্শ্বিকতায় থাকতে পেরেই আমি এই জিনিসটা আরও ভালোভাবে অনুধাবন করতে দেখেছি। আমি আমার বাবা মাকে দেখেছি যে তারা মানুষের জন্য অনেক করেছেন, মানুষের সম্পর্কে জানার চেষ্টা করেছেন। আমাদের বাসায় সবসময় উইকেন্ডে কোনো না কোনো পার্টি হতো। সেই মানে সামর্থ্যে থাকুক বা সামর্থ্যের বাইরে হোক, আমার বাবা মা মানুষকে দাওয়াত করতেন, খাওয়াতেন, এবং যেটা আমাদের বাংলাদেশি কালচার একটা বিশাল ব্যাপার। আমি জানি আপনার দেশের বাড়ি চট্টগ্রাম, এটা বিশাল ব্যাপার, রাইট? অ্যাবসলিউটলি, ইয়েস। এমন কোনো দেশের মানুষ নেই, বাংলাদেশের কোনো জেলা নেই যেখানে আতিথেয়তা
একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কালচার, ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কালচার। এই যে আতিথেয়তাটা, এটা যাতে আমাদের বাচ্চারা বুঝতে পারে। আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের ছোট বাচ্চা অনেক সময় বড় হওয়ার সময় এই ব্যাপারটা বুঝে উঠতে পারে না যে বাবা আমার এত পার্টি করা লাগবে কেন, এত দাওয়াত দেওয়া লাগবে কেন। তার ভিতর থেকে মানুষের সাথে ইন্টারাক্ট করার যে ক্যাপাবিলিটি, সেরকমভাবে ইন্টারাক্ট করেছি। একটা পর্যায়ে বাবা মা চিন্তা করেছে আমাদের ছেলে লেখাপড়ায় খুব ভালো, 3 বছর পর পর আমাদের পোস্টিং হচ্ছে, আমাকে ক্যারেট কলেজে পাঠিয়েছেন। আমি কুমিল্লা ক্যারেট কলেজে পড়েছি এবং আমি অত্যন্ত গর্বিত। আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি কুমিল্লা ক্যারেট কলেজে পড়ে থাকেন জানবেন যে আমি আমার ওই স্কুলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে যখন ক্যারেট কলেজে পাঠিয়েছে আমার মনে হচ্ছে আমার বাবা মা আমাকে পানিশ করতে চাচ্ছেন, কারণ আমি আসলে খুবই নিয়ম মেনে চলা একটা ছেলে ছিলাম। সাধারণত দেশে একটা কথা আছে না, দুষ্টু ছেলে ক্যারেট কলেজে পাঠিয়ে দিন, আমি ওরকম ছিলাম না। বাট আমি এখন বুঝতে পারি আমার বাবা মা ওখানে পাঠিয়েছিলেন যাতে 3 বছর পর পর আমার বাবার যখন পোস্টিং হতো আমার যাতে লেখাপড়ার ক্ষতি না হয়। অ্যাবসলিউটলি। সেখান থেকে ডিসিপ্লিন, লিডারশিপ, আমি জানি আমরা লিডারশিপ নিয়ে হয়তো একটা সময় কথা বলবো এই প্রোগ্রামে, আমি ওখানে আরও একটু কিছু রিফ্লেক্ট করবো যে আমার লিডারশিপ কোয়ালিটি একটা বিশাল অংশ কিন্তু আমার ক্যারেট কলেজ থেকে শেখা। অ্যান্ড দেন ক্যারেট কলেজের পরে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি বাংলাদেশে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। ওই বিষয়টা নিয়েও একসময় নাজিম আপনার সাথে আলোচনা করতে চাই, জাস্ট আমাদের দর্শকরা যাতে বুঝতে পারেন যে মাঝে মাঝে আনকনভেনশনাল ডিসিশন ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ। ভেরি মাচ সো, ইয়েস ইয়েস। এবং আমি যেরকম ছাত্র ছিলাম, আমি বোর্ডে এসএসসি এইচএসসিতে স্ট্যান্ড করেছি, খুবই গর্বিত। এখনকার যুগের ছেলেমেয়েরা যারা জিপিএ নিয়ে ক্যালকুলেট করে তারা হয়তো বুঝবেন এটার অর্থ কী। বোর্ডে প্রথম 20 জনের মধ্যে থাকলে এন্টায়ার বোর্ডে তাদেরকে স্ট্যান্ড করা বলা হতো আমাদের সময়। আমি স্ট্যান্ড করেছি, কিন্তু স্বাভাবিকভাবে সবাই চিন্তা করেছে আমি বুয়েটে পড়বো, ঢাকা মেডিকেলে পড়বো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, চিটাগং ইউনিভার্সিটিতে পড়বো। আমি আইইউবিতে পড়েছি এবং আইইউবির 55তম ছাত্র ছিলাম আমি। তখন এটা কিছুই ছিল না, আমি গিয়েছিলাম তখন। এক্স্যাক্টলি। সো এই যে কিছু পদক্ষেপ, এবং আমি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অক্সব্রিজের প্রথম ছাত্র, কেমব্রিজে এখানে পড়তে এসেছি, আর তারপরে কেমব্রিজ থেকে তো জীবন শুরু হলো। তো দুটো জিনিস বলবো, মানে আমার গল্পটাকে লম্বা না করে, যে ছোটবেলা থেকে আমি মানুষের প্রতি উৎসাহিত ছিলাম, আর একটা মানুষের জীবন কেমন এটা জানার জন্য আমার অনেক উৎসাহ ছিল ছোটবেলা থেকেই। আর 2 নম্বর বিষয়টা যে জিনিসটা আমি কথা বলতে চাই, আনকনভেনশনাল স্টেপ নেওয়া। এটা বিশেষ করে আমি আমাদের দর্শকদের, বাবা মাদের প্রতি জানাবো, ছেলে মেয়েদেরকে সমাজের আদলে বড় করার জন্য যে আমাদের একটা প্রচেষ্টা চলে যে ডাক্তার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অ্যাকাউন্টেন্ট হতে হবে, এর বাইরে কিছু হওয়া যাবে না। এই আদল থেকে আমাদের কোনোভাবে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে আনকনভেনশনাল ডিসিশন বাচ্চাদেরকে মেক করার জন্য সাহায্য করতে হবে। ওরা ঠেকে ভুল করেই শিখবে ঠিক জিনিসটা কি করতে হবে। ব্রিলিয়ান্ট। তো ফ্যান্টাস্টিক কিছু অ্যানেকডোটস এবং স্টোরি আমরা শুনলাম। খুব আর্লি লাইফে উনি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন। উনি একটা নর্থ আফ্রিকার একটা দেশে জন্ম হয়ে বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন মানুষের সাথে মিশেছেন। তো ওনার লেসন যেটা আমি পেলাম সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড কাইন্ডনেস এবং বিল্ডিং সোশ্যাল ক্যাপিটাল ইজ ভাইটাল ফর আওয়ার সাকসেস। এবং অ্যাট দ্য সেম টাইম কেউ যদি মিশতে না চায় আপনার বাচ্চা, ওদেরকে পেনালাইজ করবেন না, কারণ সে তো হয়তো তার নিজের ওয়ে আউট বের করে ফেলবেন। বাট ওয়েন মানে সান অ্যান্ড ডটার্স সি দ্যার প্যারেন্টস আর সোশিয়েবল, দে উইল বিকাম সোশিয়েবল ওয়ান ডে। কমপ্লিটলি। কারণ এটা তো আপনার পরে শিখে না, এগুলো দেখেই শিখে। সেজন্য দাওয়াত দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, জি, যত কষ্ট হবে হোক। এবং আমরা যে একটা সোসাইটির অংশ, আমার পরিবার যে সোসাইটির একটা ক্ষুদ্র অংশ, এবং দাওয়াতের মাধ্যমে কানেকশন তৈরি করা এবং একজনের সাথে একজনের রিলেশনশিপ তৈরি করা এবং করে ওখান থেকে সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি গ্রো করা, তাহলে উই অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট আওয়ার সোসাইটি। Our objective becomes much wider than what we want to achieve in life. তো এটা খুব একটা ইম্পর্টেন্ট লেসন আপনার থেকে পেলাম। আর সেকেন্ড থিং হচ্ছে স্টুডিয়াস মাইন্ড। এটার একটা রিজন হচ্ছে আপনি খুব ইনকুইজিটিভ মাইন্ডেড ছিলেন এবং আপনি খুব ডিসিপ্লিনড ভাবে বড় হয়েছেন এবং সাথে সাথে অ্যাডাপ্ট করতে পেরেছেন একটা ডিফারেন্ট
সার্কামস্ট্যান্সেসের সাথে এবং আপনার প্যারেন্ট, আমরা দেখলাম যে ফ্যামিলি থেকে আপনি যে অ্যাডাপ্টেবিলিটি স্কিলটা আপনি পেয়ে গিয়েছেন, এটা খুব একটা চমৎকার এক্সাম্পল। তো সবার ফ্যামিলি হয়তো ওই এক্সপিরিয়েন্সটা না পেতে পারে, বাট আমাদেরকে দেখতে হবে যে যে ভাইটাল বিল্ডিং ব্লকস সেটা যেন আমরা ফ্যামিলিতে একটু নার্চার করার ট্রাই করি। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট। এখন আমি জাস্ট একটু এক্সপ্লোর করবো আপনার ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে আপনার প্যারেন্টস এবং আপনার মা বাবা, আপনার ভাই, কিছু কি মোমেন্ট, ইন্টারাকশনে কি মোমেন্ট আপনি শেয়ার করতে পারেন কিনা, যার মাধ্যমে আপনার লাইফের একটা মেমোরেবল ইভেন্ট হয়ে গেল এবং যেটা আপনাকে গাইডিং লাইট হিসেবে লাইফে শেয়ার করলো আজকে। ফর এক্সাম্পল, ধন্যবাদ প্রশ্নটার জন্য। আমি নিজেকে খুবই প্রিভিলেজ মনে করি যে আমি যেই পরিবারে বড় হয়েছি। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, উনি মরহুম, মারা গেছেন 2012 সালে। মরহুম ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমান খান, উনি বাংলাদেশ ঢাকা সিএমএইচ এর কমান্ড্যান্ট ছিলেন লাস্ট। সারা জীবন দেখে এসেছি যে বাবা মানুষজনের প্রতি তার উদারতা অসাধারণ ছিল। এবং আমার মা, যিনি এখনও বেঁচে আছেন, 80-র ঊর্ধ্বে বয়স, এখনও উনি 50 জন মানুষের খানা দানা নিজে রান্না করতে পারেন। বাংলাদেশ বনসাই সোসাইটির প্রেসিডেন্ট, অনেক ধরনের চ্যারিটি করেন, অত্যন্ত জাদরেল মহিলা। আপনি যদি আমাকে বলেন আমার লিডারশিপ কোয়ালিটিস বা লিডারশিপ লার্নিং, যদিও আমার বাবা আর্মির ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, আমি কিন্তু বলবো আমার মার কাছ থেকে আমি আমার লিডারশিপ কোয়ালিটি শিখেছি। আমি আমার মায়ের একটা মোমেন্টের গল্প বলতে চাই। 1995 সালে আমি তখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বিবিএ পড়া শুরু করেছি, অর্থনীতি এবং অর্থায়নে, ফাইন্যান্স এবং ইকোনমিক্সে মেজর করব। আমার বাবা মা সেই সময় ইউরোপে এসেছিলেন বেড়াতে। ওনারা তাদের সরকারি চাকরিজীবী, সেই আমলে আর্মি অফিসারদের অনেক ঠাটবাট ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু বেতন ছিল না অত। আজকাল যেরকম একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ওনারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে ঠিক করলেন যে উনি ইউরোপের 2-3টা দেশে ঘুরবেন। আমার বাবা মা ইউরোপে এসছেন, ব্রিটেনে এসছেন, ওনারা অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেছেন, যেটা সব ট্যুরিস্টরা করেন। আমার মা কেমব্রিজে কিংস কলেজের সামনে কিংস প্যারেডে কতগুলো সুভিনিয়ার শপ আছে। আপনারা যারা কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেছেন, কিংস কলেজ কেমব্রিজের সামনে কিংস প্যারেড নামে একটা পেডেস্ট্রিয়ান এরিয়া, এবং তারপর অনেক সুভিনিয়ার শপ আছে। ওখান থেকে উনি একটা ছোট্ট প্ল্যাক কিনেছিলেন, প্লাস্টিকের একটা প্ল্যাক, যার উপরে কেমব্রিজের কলেজগুলোর ছবি, এবং ওটা ছিল ওনার আমার জন্য গিফট, ব্রিটেন থেকে বা ইউরোপের ট্যুর থেকে আনা। তা আমি বসে আছি, আমার বাবা মা আমার জন্য চকলেট নিয়ে আসবে, ওয়াকম্যান নিয়ে আসবে, সিডি নিয়ে আসবে। মানে ইয়াং একজন মানুষ কত কিছু চিন্তা করে যে আমার বাবা মা ইউরোপে গেছেন, ওনারা অনেক জামা কাপড় নিয়ে আসবেন। তো ওনারা আমার জন্য ওই গিফটটা নিয়ে আসলেন। সত্যি কথা বলতে নাজিম, ওই সময় ওটা পেয়ে আমি খুশি হয়েছি, আবার খানিকটা মনক্ষুণ্ণ হয়েছিলাম যে এত বড় একটা ট্যুর করে আসলে আমাদের নিয়ে যাওনি। বুঝলাম আমাদের নিয়ে যাওনি কারণ তোমরা দুইজনের সামর্থ্য হয়েছে বেড়াতে যাওয়ার জন্য, আমি তো আরও কিছু আশা করেছিলাম। ওই প্ল্যাকটা আমার মা আমার পড়ার টেবিলের সামনে রেখে বলল, আমি চাই তুমি লেখাপড়া মনোযোগ দিয়ে করো এবং এই বিশ্ববিদ্যালয়ে একদিন অর্থনীতি পড়ো। এবং 5 বছর পরে ওই প্ল্যাকটা পাওয়ার, I managed to get a Commonwealth scholarship, fully funded, including my flight, accommodation, everything, to study MPhil at Hughes Hall at University of Cambridge. এবং আমার অফিসে এখনো আমার বুকশেলফের উপর এই প্ল্যাকটা আছে। So I think moments like that makes a person's future. So I think that would be probably the most impactful education related or inspiration related story I could give from my parents. But just before I hand it over to you, আমার দুটো বড় বোন আছেন, তারা আমার চাইতে 9-10 বছরের বড়, এবং একটা ছোট ভাই আছে। তারাও কিন্তু আমার জীবনে সাংঘাতিক ইনফ্লুয়েন্স রেখেছে। আমার ছোট ভাই বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এন ইনভেস্টমেন্ট ব্যাংক, যখন চিফ এক্সিকিউটিভ হয়েছে, এখন অবশ্যই প্রবীণ হয়ে গেছে, মানে মধ্যবয়সী।
আমার বড় বোনরাও অত্যন্ত সাকসেসফুল এবং তাদের অবদান আমার জীবনে অতুলনীয়। এবং এটা সবার জীবনে এরকম প্রিভিলেজ নাও থাকতে পারে, বাট কিভাবে প্রিভিলেজ আনতে হয় যেখানে পরিবারের মাঝে এই প্রিভিলেজের সুযোগটা নেই, সে ব্যাপারেও আমাদের কথা বলা উচিত, সে ব্যাপারেও আমাদের জানা উচিত যে কিভাবে আমরা যেই বাচ্চাদের এই সোশ্যাল ক্যাপিটাল নেই তাদেরকে আমরা কিভাবে এটা দিতে পারি। না, ফ্যান্টাস্টিক, আমরা ওটা একটু এক্সপ্লোর করব। তো আপনার এই যে স্টোরি থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম। আপনি তো ছোটকাল থেকে খুব ব্রিলিয়ান্ট মাইন্ড ছিল, প্রোডিজিয়াস মাইন্ড, বাট ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট ছিল যেটা আপনাকে অ্যাম্বিশাস, ডিটারমেন্ট অ্যান্ড তো আপনি কিছু আমাদের শেয়ার করেন, মানে যারা বাচ্চারা আছেন, ফর এক্সাম্পল, তাদের জন্য একটা কিছু বলবেন, মানে তারা কি করা, তাদের কি করা উচিত? আপনি বাচ্চাদের কথা জিজ্ঞেস করছেন। আমি বাচ্চাদের কথা বলার আগে নাজিম কথা বলতে চাই খানিকটা আমাদের বাবা মাদের নিয়ে, অ্যান্ড দেন আমি বাচ্চাদের সম্পর্কে কিছুটা কথা বলবো। আমার এক ছেলে এক মেয়ে, ওদের 19 এবং 21 বছর বয়স, জাহিদ জাইনাব। অবশ্যই আমাদের দর্শকদের মাঝে যারা বাবা মা আছেন সবার জন্য আমাদের বাচ্চারা আমাদের চোখের মণি। সবার জন্য আমরা চিন্তা করি আমাদের বাচ্চা কাচ্চাদের কত ভালো করা সম্ভব, প্লাস আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিকতার জন্য আমাদের বাচ্চারা কি অবদান রাখবে, সমাজ, অর্থনীতি, দেশ, পুরা পৃথিবীর জন্য আমাদের বাচ্চাদের কি অবদান থাকবে, এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, গর্বিত হওয়া উচিত এবং এটা নিয়ে প্ল্যান করা উচিত, তাদের সাথে কথা বলা উচিত। আমি একটা জিনিস বলতে চাই আমাদের বাবা মাদের, যে জিনিসটা আমি বলবো, আমি স্টেরিওটাইপ করতে চাই না বাংলাদেশি কালচারকে, বাট বাংলাদেশে আমাদের একটা প্রবণতা আছে, আমরা আমাদের স্বপ্ন বাচ্চাদের মাধ্যমে দেখার চেষ্টা করি, বাচ্চাদের স্বপ্ন গড়ার চেষ্টা করি না। আমি বলবো না যে এটা সব বাবা মা করছে, বাট আমি প্রচুর পরিমাণে এক্সাম্পল পেয়েছি আমার ছোটোবেলায় এবং এখনকার সময়ে, যেখানে হয়তো একটা বাবা মার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, ওনারা হননি বা হয়েছেন, বা তাদের বাচ্চাকেও ডাক্তার হওয়া লাগবে। এই যে আমাদের স্বপ্নটাকে বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া, প্রজেক্ট করা, এটা কিন্তু আমার কাছে মনে হয় খুব ভালো না বাচ্চাদের জন্য। যার কারণে আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমাদের দর্শকদের যে আপনি আপনাদের বাচ্চাদেরকে গাইড করতে পারেন, আপনি আপনার বাচ্চাদের সাথে আলোচনা করতে পারেন, বাট বাচ্চারা তাদের জীবনে কি করবে সেটা তাদেরকে ডিসাইড করতে দেওয়ার যে পাওয়ার, এবং আমি জানি এটা করতে দেওয়া অনেক সময় কঠিন, অনেক সময় মনে হতে পারে আমার ছেলে বা মেয়ে একটা ভুল পদক্ষেপ নিচ্ছে, আমার এখানে তাদের থামাতে হবে, কিন্তু অনেক সময় ওই ভুল পদক্ষেপটা কিন্তু একটা বিশাল টার্নিং মোমেন্ট হতে পারে তাদের জীবনে, বা ওই ভুল পদক্ষেপটা নিয়ে হয়তো বা সে শিখতে পারবে তার ঠিক পদক্ষেপটা কি হওয়া উচিত। এবং বিভিন্ন প্যারেন্টের রোলটা সম্পর্কে বলেছেন, আবার একটু বাচ্চাদের সম্পর্কে একটু কাইন্ডলি যদি বলতে চান। আমার কাছে মনে হয় নাজিম, একটা মানুষের কিউরিওসিটি is a very main ingredient for them to grow when they're young. কোনো কিছু নিয়ে উৎসাহ থাকা, কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া, এই কিউরিয়াস মাইন্ড ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা শুরুতে আপনি পিক করেছিলেন যখন আমি আমার ছোটোবেলার কথা বলছিলাম। এবং সেই কিউরিওসিটি কুড বি এনিথিং, এটা যে শুধু লেখাপড়া নিয়ে থাকতে হবে তা কিন্তু না। একটা ছোট মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে বাইরের সমাজ সম্পর্কে, অনেক প্রশ্ন থাকতে পারে অ্যাবাউট দ্য ফনা অ্যান্ড ফ্লোরা আউটসাইড অফ আওয়ার ওয়ার্ল্ড, অনেক প্রশ্ন থাকতে পারে তার এই পৃথিবীটা কিভাবে কাজ করে, অনেক প্রশ্ন থাকতে পারে আমাদের ফোনটা কিভাবে কাজ করে, অনেক প্রশ্ন থাকতে পারে সমাজ কিভাবে কাজ করে। এই যে কিউরিয়াস মাইন্ডটা, সেটাকে আমাদের অনেক প্রাধান্য দিতে হবে। তাই আমি এই কারণে আমি একটা জিনিস বলবো যে দোজ হু আর viewing our program and you're young and you have a curious mind and you want to explore and find something, then please do that, and that's very important, একটা important ingredient. আর একটা বড় ingredient হচ্ছে কোনো একটা বিষয় একটা সলিড হবি থাকা, একটা দুটা তিনটা,
এই জিনিসটাও আমি অনেক সময় দেখেছি আমাদের কালচারে, হয়তো বা আমরা কোনো একটা ছেলে বা মেয়ে খেলতে ভালোবাসে, অনেক বেশি খেলাধুলা করে, এটা নিয়ে চিন্তিত হয়ে যাই। অনেক বেশি গেম খেলছে, এটা নিয়ে চিন্তিত হয়ে যাই। অনেক বেশি কোনো মিউজিক করছে, এটা নিয়ে চিন্তিত হয়ে যায়। অনেক বেশি বন্ধু বান্ধবের সাথে মিশছে, এটা নিয়ে চিন্তিত হয়ে যায়। অবশ্যই আমাদের বাচ্চাদেরকে লিমিট ক্রিয়েট করে দিতে হবে। উই নিড টু ক্রিয়েট আ বাউন্ডারি, বাট দ্য বাউন্ডারি নিডস টু বি ওয়াইড এনাফ যাতে আমাদের বাচ্চারা এর ভিতরে উঠতে পারে, সো দ্যাট দে ক্যান ফ্লাই। তো সামা ভাই, আপনার পয়েন্ট থেকে আমি 3টা পয়েন্ট পেয়েছি। নাম্বার 1 হচ্ছে আমাদের যেন ইনকুইজিটিভ মাইন্ডটাকে নার্চার করি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যেন একটা ইন্টারেস্ট থাকে, হবি থাকে, বিকজ দ্যাট হবি ক্যান বিকাম এ সোর্স অফ এনার্জি to pursue a career in that field. আবার অফকোর্স এখানে আমাদের কিছু লিমিট আছে, লিমিটিং ফ্যাক্টরস আছে। উইথ দ্যাট লিমিটিং ফ্যাক্টরস ইন মাইন্ড, but we should relentlessly follow our hobby and interest. আপনার মানে transition and transformation. So transition in the sense, for example, আপনি কলেজ লেভেল শেষ করে ইউনিভার্সিটিতে গিয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স পড়েছেন। তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে ইকোনমিক্সটা কি। তো ইকোনমিক্সটা আসলে how the world resources are deployed to make the society a better place, এটা হচ্ছে ইকোনমিক্স, তাই না? আর ফাইন্যান্স হচ্ছে how do we raise financial capital and how do we allocate it, where do we allocate it, এই ডিসিশনগুলো ফাইন্যান্স আমাদেরকে হেল্প করে। তো এই সাবজেক্টগুলো কেন চুজ করেছেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কেন চুজ করেছেন, এবং এরপরে আপনার ট্রানজিশন টু ওয়ার্ক অ্যান্ড ট্রান্সফরমেশন উইথিন ওয়ার্ক সম্পর্কে একটু বলবেন। অবশ্যই। অর্থনীতি কেন চুজ করেছি আসলে বলতে হলে আমাকে অনেক চিন্তা করতে হবে, কারণ আমার মনে আছে আমি যখন ক্যারেট কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম, আমাদের ক্যারেট কলেজ সিস্টেমে এটা 10 ক্যারেট, ইনফ্যাক্ট এখন 13টা ক্যারেট কলেজ, সমস্ত ক্যারেট কলেজে এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের সময় হতো, আমার ধারণা এখনও হয়। প্রথম যেই দিন ক্যাডেটরা তাদের ইউনিফর্ম পরে ক্লাসরুমে যায়, তাদের ক্লাসরুমে তাদের ফর্ম টিউটার তাদেরকে জিজ্ঞেস করে, প্রত্যেকে দাঁড়িয়ে বলবে তোমার নাম কি, দেশের বাড়ি কোথায়, বড় হয়ে কি হতে চাও। অ্যাটলিস্ট দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন নাজিম আমার প্রথম ক্লাসে। আমরা 50 জন ছাত্র, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তারা যদি কেউ আমার এই প্রোগ্রামটা দেখে আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তারা এখনও আমার জীবনে অনেক ভ্যালু অ্যাড করে। আমরা ভাইয়ের মতো 50 জন বন্ধু। আমরা 25 জন বন্ধু একটা ফর্মে ছিলাম, 25 জন বন্ধু আর একটা ফর্মে ছিলাম। অড নাম্বারগুলো ফর্ম এ, ইভেন নাম্বারে ক্যারেট নাম্বার হচ্ছে ফর্ম বি। আমি ফর্ম এতে ছিলাম, আমার ক্যারেট নাম্বার ছিল 439। আমার টিচার জিজ্ঞেস করেছিলেন, তখন আমাদের বয়স 12 বছর বয়সে বাংলাদেশের ছেলেমেয়েরা সাধারণত ক্যারেট কলেজে যায়, তুমি বড় হয়ে কি হতে চাও? আমার মনে আছে আমি বলেছিলাম আমি বড় হয়ে অর্থনীতির প্রফেসর হতে চাই। কেন আমি ওটা বলেছিলাম, কেন আমার ওটা বলা হয়েছিল, এটা কিন্তু আদৌ আমি নিজেও জানি না। কোনো একটা কারণে আমার কাছে মনে হয়েছিল অর্থনীতি ওই সময় একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এর পিছনে আমার মায়ের অবদান থাকতেও পারেন। আমার মা অমর্ত্য সেনের খুবই ভক্ত, এবং আমার মা রবীন্দ্রনাথেরও খুব ভক্ত। তো শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসা আছে, অমর্ত্য সেন ওখানে যান, উনি অর্থনীতি নিয়ে কাজ করেন, রবীন্দ্রনাথকে পছন্দ করেন। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার যখন পেয়েছিলেন তখন তার ওয়েবসাইট ছিল না। এখন নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষদের যে ওয়েবসাইট আছে সেখানে রবীন্দ্রনাথের উপরে যে আর্টিকেলটা, এটা কিন্তু প্রফেসর অমর্ত্য সেনের লেখা। আমার মা আমাকে ছোটবেলায় এগুলো নিয়ে কথা বলতেন, কখনো কিন্তু বলেননি যে তোমাকে রবীন্দ্রনাথের গান ভালোবাসতে হবে বা অমর্ত্য সেন, বাট কোনো একটা কারণে এটা বোধহয় আমার সুপ্ত মনে ছিল। এই কারণেই আমার ইকোনমিক্স এবং ফাইন্যান্স চুজ করা। এর চাইতে কোনো গভীর রিজন আমি আসলে খুঁজে পাইনি যে কেন আমি এটা পড়েছি, বাট পড়ার পরে টের পেয়েছি যে এটা কত আনন্দের একটা সাবজেক্ট, এবং যেটা আপনি বললেন। তো সেই কারণে আমি আইবিতে ইকোনমিক্স এবং ফাইন্যান্সে পড়েছি। পরবর্তীতে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকে ঢুকেছি, 3 বছর মতো ওখানে কাজ করেছি। আমার মনে হচ্ছে আমার জীবন ব্যাংকার হওয়ার জন্য না, আমার জীবন হচ্ছে টিচার হওয়ার জন্য, যেটা আমি ছোটোবেলা থেকে চেষ্টা করে এসেছি। আমার ক্যারেট কলেজের টিচার যারা, জাহাঙ্গীর স্যার ইকোনমিক্স পড়িয়েছেন, আহমেদ হাসান স্যার হিস্ট্রি পড়িয়েছেন, রইস স্যার বাংলা পড়িয়েছেন, বসাক স্যার
ইংলিশ পড়িয়েছেন, এবং অসংখ্য স্যার এবং ম্যাডামদের, লতিফা ম্যাডাম আমাদেরকে পড়িয়েছেন বাংলা, জাকিয়া ম্যাডাম জিওগ্রাফি। আমি কিন্তু আর্টসের স্টুডেন্ট এবং নিজের ইচ্ছায় আর্টস চুজ করেছি। যখন আপনি হয়তো বা জানেন বাংলাদেশে আর্টস চুজ করলে সে সময় ছোট করে দেখা হতো, অ্যাবসলিউটলি, আমার এখনো মনে আছে। কিন্তু ওই যে স্বাধীনতা, আমার বাবা মা অসাধারণ একটা কাজ করেছেন, ওনারা আমাকে সারা জীবন স্বাধীনতা দিয়েছেন আমি কি পড়বো সেটা চুজ করার জন্য। এবং আলটিমেটলি আমি যখন ইনভেস্টমেন্ট ব্যাংকিং ছেড়ে বা ব্যাংকিং ছেড়ে চলে আসলাম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমেস্টার পড়িয়েছি, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, আল্লাহর অশেষ রহমতে আমি কমনওয়েলথ স্কলারশিপটা পেলাম এবং আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে পড়তে আসলাম। এবং আমার জানাও ছিল না যে ইউনিভার্সিটি কেমব্রিজে তখন ট্রিনিটি কলেজে মাস্টার প্রফেসর অমর্ত্য সেন, হু টট মি 2 modules, আমি ওনার ডাইরেক্ট ছাত্র। এবং তারপরে অর্থনীতি পড়া শেষ হলো, অর্থনীতিতে গবেষণা করলাম, সেগুলো নিয়ে ইউনিভার্সিটি অফ সারিতে জয়েন করলাম অ্যাজ এ লেকচারার ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। যদিও অ্যাকাউন্টিং আমার টাইটেলে ছিল, বাট আমি আসলে ফাইন্যান্সের অ্যাকাডেমিক। এবং ওই অ্যাকাডেমি আমি পার্সু করেছি। এবং আমার যারা দর্শক আমাদের এখানে আছেন, যারা, আপনি নিজেও একাডেমিক, আপনারা জানেন যে একাডেমির একটা বড় অংশ হচ্ছে গবেষণা করা। আমি কিন্তু গবেষণায় খুব একটা ভালো অ্যাকাডেমিক না, আমি এটা পার্সু করিনি। আই হ্যাভ নট পার্সুড রিসার্চ, বাট আই কেপ্ট ট্রু টু মাই সেলফ দ্যাট আই ওয়ান্ট টু বি এ টিচার। Within 1 year of arriving to Cambridge, I started teaching the same MPhil program that I just graduated from. So I built myself as a teacher, and I taught corporate finance, real estate finance, mathematical economics to all sorts of levels, all the way from undergraduate to doctoral level. এবং ওই টিচার হিসেবেই আমার সারা জীবন নিজেকে গড়া। ইউনিভার্সিটি অফ সারিতে আমি টিচিং ক্যারিয়ারই পার্সু করি, এবং সেখানেও কিন্তু অনেকে আমাকে বলেছে, এই যে তুমি রিসার্চ পার্সু করছো না, তোমার ক্যারিয়ার তো থেমে যাবে। There is a saying in our sector, absolutely, yes, publish or perish. Publish or perish, yes. I haven't done much publication at all. আমি এটা বলছি না যে এর অর্থে এই যে পাবলিকেশনকে আমাদেরকে হেয় করতে হবে। If you publish, if you pursue your research career, you will be having higher probability of becoming a professor. But I went against the tide because I wanted to, because that's what my choice, because that's what freedom meant to me. So এই যে আপনি হয়তো বা খেয়াল করছেন, স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা আমার কাছে একটা বিশাল ব্যাপার। যেই সমাজ, যেই সংস্কৃতি, যেই দেশ ব্যক্তিগত স্বাধীনতাকে প্রাধান্য দিতে পারে না, তারা কোনো দিন উন্নতি করতে পারবে না। ব্যক্তিগত স্বাধীনতা হচ্ছে দ্য কোর ইনগ্রেডিয়েন্ট অফ বিং সাকসেসফুল ইন সোসাইটি, ইন ইকোনমি, ইন ইয়োর ক্যারিয়ার, অ্যান্ড অ্যাজ আ হোল ইউ ফিল গুড অ্যাবাউট ইউর সেলফ, বিকজ আপনাকে অ্যালাউ করা হয়েছে যে জিনিসটা আপনি করতে ভালোবাসেন সেই জিনিসটা করতে পারা। সেটা যদি একটা কার্পেন্টারেরও কাজ হয়, একটা উবার ড্রাইভারের কাজ হয়, একটা শেফের কাজ হয়, একটা এন্টারপ্রেনারের কাজ হয় আপনার মতো বা আমার মতো একজন প্রফেসর, হায়ার এডুকেশন লিডারের কাজ হয়, যে যা করছে মনের আনন্দে করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট অফ ক্যারিয়ার। Absolutely. So freedom to choose gives you that responsibility and accountability. তখন আপনি তো কাউকে ব্লেম করতে পারবেন না। You have to own your own decision. Absolutely. And being accountable to yourself and to the society এবং to your parent. তো এটা একটা ভাইটাল লেসন আমরা পেলাম। এই লেসন থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানুষের যে অ্যাম্বিশন তাকে কিন্তু গাইড করে, এবং ওই অ্যাম্বিশন, একটা চাঁদকে যদি আমি ফলো করি আমি রং পথে যাব না, কারণ বিকজ দ্যার ইজ এ গাইডিং লাইট। এবং এটা আপনার ফ্যামিলির মাধ্যমে আপনি হয়তো এটা নার্চার হয়েছে। যেমন একটা শিক্ষিত ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু তার প্রেফার্ড ক্যারিয়ারটা সে পাচ্ছে না, কিন্তু তাদের প্রতি আপনার কি মানে অ্যাডভাইস থাকবে? অফকোর্স, অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ নামে একজন সাইকোলজিস্ট আছেন, উনি বোধহয় এই মুহূর্তে আমেরিকাতে, আমি চিন্তা করছি ক্যালিফোর্নিয়া কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কাজ করছেন। উনি আমার জানা মতে চাইনিজ জন্মোদ্ভূত। অ্যাঞ্জেলার একটা টেড টক আছে, ইটস অন গ্রিট। আমি সবাইকে অনুরোধ করব যারা এই প্রোগ্রামটা দেখছেন যে আপনারা অ্যাঞ্জেলার গ্রিট রিলেটেড এই টেড টকটা দেখবেন, এবং দের ইজ আ বুক শি রোট অ্যাজ ওয়েল কল গ্রিট।
She's a psychologist as well. She researched every facets of the society where there are high-performing individual, whether they are American naval SEALs, whether they are high-profile politician, whether they are performing art performer, whether they are Hollywood star, whether they are high-profile bankers or academic or athletic individuals, gold medalist in Olympic. She went to every arena, every facet of the society to find out what makes a person high performance. এবং উনি দেখেছেন, আমি বিশেষ করে কনসেন্ট্রেট করছি আপনি যে প্রশ্নটা করলেন যে যারা তাদের নিজস্ব ক্যারিয়ার খুঁজে পাচ্ছে না তাদের কি করা উচিত, তাদের পারসিভিয়ার করা উচিত, তাদের ধৈর্য সহকারে ওই যে নর্থ স্টার, ওই যে চাঁদের কথা আপনি বললেন, ওই চাঁদকে ফলো করার চেষ্টা করে যাওয়া উচিত। গ্রিট হচ্ছে দ্য সিঙ্গেল মোস্ট পাওয়ারফুল কোয়ালিটি, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রিট। যতবার আপনাকে আঘাত করবে সমাজ এবং অর্থনীতি, যতবার আপনি পড়বেন ততবার দাঁড়িয়ে আবার আপনার যাত্রা শুরু করবেন, আবার সেই চাঁদকে দেখে রওনা দেবেন। এই গ্রিট অ্যান্ড রেজিলিয়েন্স থেকে কিছু না কিছু আপনার কাছে আসবেই। এবং এটা আমি নাজিম আমার ক্যারিয়ারেও দেখেছি। আমার ক্যারিয়ারে যখন আমি রিসার্চ থামিয়ে দিয়েছি অনেক সীমাবদ্ধতা এসেছে, কিন্তু হ্যাভিং রেজিলিয়েন্স অ্যান্ড গ্রিট অ্যান্ড দ্য পারসিভিয়ারেন্স টু পারসিউ ইয়োর ড্রিম ইজ দ্য সিঙ্গেল মোস্ট থিং দ্যাট উইল গেট টু ইয়োর ক্যারিয়ার। কিছু অ্যাডভাইস আছে কিনা মানুষের লিডারশিপ অ্যান্ড লেগেসি রিলেটেড আমাদের ভিউয়ারদের জন্য? স্বল্প সময়ের মধ্যে যা আমি বলতে চাই, কোনো লিডার যদি কখনো মনে করেন যে বিকজ অফ মাই পজিশন অ্যান্ড মাই পাওয়ার আই উইল লিভ মাই লেগেসি, ইন মাই হাম্বল ওপিনিয়ন সেই লিডার সাকসেসফুল হবে না। একটা লিডারকে চিন্তা করতে হবে এটা একটা প্রিভিলেজ টু সার্ভ মেনি। সো আ লিডার মাস্ট থিঙ্ক অ্যাবাউট সার্ভিস টু হিটস পিপল, আ সার্ভেন্ট লিডার উইথ অথেন্টিসিটি অ্যান্ড ইনক্লুশন, দ্যাট ইজ দ্য বিগেস্ট ইনগ্রেডিয়েন্ট অফ বিইং আ ফ্যান্টাস্টিক লিডার। এক্সেলেন্ট। সো লিডারশিপের জন্য সার্ভিং মেন্টালিটি থাকতে হবে এবং সবাইকে সেবা করার একটা মেন্টালিটি, ওটা ওই হসপিটালিটির সাথে একটা লিঙ্ক আছে, কাইন্ডনেসের সাথে লিঙ্ক আছে। তো এগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। তো মেনি থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর উইজডম অ্যান্ড ইনসাইট। রিগ্রেটিভলি আমাদের শোটা শেষ করতে হচ্ছে, বাট হোপফুলি উইল ডিসকাস ইট অ্যাগেন ইন দ্য নেক্সট পিরিয়ড। সো ভিউয়ার্স, এভরি ফ্রাইডে আমরা এখানে নিয়ে আসি আপনাদের জন্য কিছু ব্রিলিয়ান্ট মাইন্ড যারা নিজের লাইফের এক্সাম্পল শেয়ার করে সবাইকে ইলুমিনেট করতে চায়। দে আর দ্য ইলুমিনারিজ, ভিশনারিজ, টাইটান অফ ট্রাম্প। অ্যান্ড আজকে আমাদের এমন একজন মানুষকে পেয়ে আমরা অনেক ধন্যবাদ, অনেক বেশি গর্ব ফিল করছি। ওসামা ভাই, মেনি থ্যাঙ্কস ফর জয়নিং আস। Thank you very much for having me. Thank you.